boy. আচ্ছা অনন্য ভাই, আমাকে একটা সত্যি কথা বলেন, আপনার এই হোল সেটআপটা এটার প্রাইস কত? এটার যে ইকোসিস্টেম, এটার টোটালটার কস্টিং হচ্ছে অ্যারাউন্ড $25,000। এর মানে হচ্ছে আমাদের টিমের যে 8 জন রয়েছে তাদের সবার 2টা করে কিডনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আজকে আমি আছি পিসি বিল্ডার্স বাংলাদেশের স্টুডিওতে। আমার সাথে আছে অনন্য ভাই। তো আজকে হচ্ছে আমরা অনন্য ভাইয়ের নতুন ক্যামেরাটা নিয়ে একটু ডিসকাস করব এবং ঘুরে দেখব পিসি বিল্ডার্স বাংলাদেশের স্টুডিওটা। তো শুরু করা যাক। Okay, now, from the beginning. এইটা হচ্ছে আমাদের মেইন সেট। এইখানে আমরা ম্যাক্সিমাম ভিডিও করে থাকি। এই ন্যানোলিফ প্যানেলগুলো নিয়ে আমরা অনেক কোশ্চেন পাই যে এগুলো কোথা থেকে আনা। এগুলো আসলে একটা ইউএস কোম্পানি সেল করে, ন্যানোলিফই নাম এদের। এখন অবশ্য বিভিন্ন ডিজাইনে পাওয়া যায়। আমরা এগুলো প্রায় 5 বছর ধরে ইউজ করতেছি। এইখানে এই হোয়াইট টেবিলের উপরে আমাদের ম্যাক্সিমাম শ্যুটগুলো হয়ে থাকে। যদিও আমরা নতুন আরও কয়েকটা সেট ডেভেলপ করতেছি, তার মধ্যে একটা অন্য পাশে কমপ্লিট হয়ে গেছে, আর এই পাশে আরেকটা হবে যেটা এখনও হয় নাই। আর এই রুমেই আমরা সাউন্ড প্যানেলগুলো ইনস্টল করছিলাম যাতে ইকোটা আর রিভার্বটা ঠেকানো যায়, কিন্তু তাও সাউন্ড নিয়ে আমরা অনেক বেশি প্যারা খাইতেছি, যেটা আসলে ঠেকানোর কোনো উপায় নেই। এরপরে এইটার মাঝখানে এইটা আমাদের আগের স্লাইডারটা। এইটার মধ্যে আমরা আমাদের মিররলেস GH5S ট্রে মাউন্ট করতে পারতাম এবং এটা একা একাই এই ট্র্যাকের ভেতরে ঘুরে ফিরে এরকম উঁচু নিচু হয়, এরকম তেরা বেঁকা হয়। 3 এক্সিসে সে শটগুলো নিতে পারে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের নতুন ক্যামেরার যে পেলোড সেইটা নেয়ার ক্যাপাবিলিটি এর নাই, কাজেই এই বয়স্ক স্লাইডারটাকে এখন প্রবাবলি রিটায়ার করতে হবে। এরপর আমরা এই রুমের দিকে একটু যাই। এইটা ছিল আমাদের বেসিক্যালি অফিস রুম, কিন্তু এইটা আমরা এখন বানাই ফেলছি এডিটিং রুম। এখানে আমাদের শয়তান ছেলেপেলে, সবচেয়ে দুষ্ট ছেলেপেলেগুলা কাজকর্ম করতেছে। একজন এডিট করতেছে, একজন স্ক্রিপ্ট লিখতেছে। এখানে আমাদের 2টা এডিটিং সিস্টেম, একটা 47 Ti আর একটা হচ্ছে কোয়াড্রো A4000 দিয়ে চলতেছে। এগুলোর ফাংশন কি? এগুলো হচ্ছে আমাদের করা অতীতের প্রজেক্ট সমূহ, যেগুলো এখনও ফেরত দেওয়া হয় নাই বা যে কোনো কারণে যেসব জায়গা থেকে আমরা সোর্স করি ওনারা ফেরত নেয় না। এরকম অনেকগুলো পিসি আমাদের এখানে আছে। আমরা চেষ্টা করতেছি এগুলো বিদায় করার, কারণ আমাদের স্পেস খুব অল্প আর স্পেস খুব তাড়াতাড়ি চলে যায়। এই হচ্ছে একটা ম্যামথ কেস, কসমস C700M 42,000 টাকা। এইটা দিয়ে একটা বিল্ড হবে সামনে, আশা করা যায়। আর এইখানে আছে একটা Z690 গডলাইক। এই মাদারবোর্ডটার দাম $2200। এক পাগল ভদ্রলোক কিনছে এইটা। এইটা দিয়ে একটা বিল্ড ভিডিও হবে। আমরা একটু স্টোরে ঢুকি না? এই রুমটা হচ্ছে আমাদের স্টোর রুম। এর মধ্যে কি নাই, দুনিয়ার যত কেসের বক্স টক্স হইতে পারে, লাইট টাইট এভরিথিং এর মধ্যে আছে। পিসি মিসি ভাইঙ্গা টাইঙ্গা এর মধ্যে শেষ। আর এই পাশে হচ্ছে আমাদের নতুন সেট। এইটা হচ্ছে আইম্যাকটা। এইটার মধ্যে আমাদের মেইন শ্যুটের এডিটগুলো চলে, স্ট্যাবিলিটির জন্য, আর কিছু না। জিনিসটা খুবই পাতলা যদি খেয়াল করেন, দেখছেন? কিন্তু খারাপ না, খুবই স্ট্যাবল। বিশেষ করে ক্র্যাশের কোনো চাপ্টার এর মধ্যে নাই, তবে এক্সপোর্ট দিতে গিয়ে আমাদের প্রচুর প্যারা খাওয়া লাগে। আর এই পাশে হচ্ছে আমাদের নতুন সেট। পুরাটাই একটা পেক বোর্ড বানায় ফেলা হয়েছে উইথ শেলফ। আর এর মধ্যে হচ্ছে যত এক্সক্লুসিভ কম্পোনেন্ট আমাদের এখানে আসে এগুলাকে রাখা হয়। অনন্য ভাই, আমার প্রশ্ন হচ্ছে এই ক্যামেরাটা কেন কেনা হলো? আচ্ছা, এই ক্যামেরাটা কয়েকটা ইউনিক ফিচার রয়েছে যেগুলোর জন্য আমরা এইটাই নিয়েছি। প্রথমত এটা 12K-তে শ্যুট করতে পারে। এরপরে কোনো ক্রপ ছাড়া আমরা 8K-তেও শ্যুট করতে পারবো। 8K-তে আমরা 120 FPS পর্যন্ত নিতে পারবো, যেটা আমাদের র্যাম্প বা যে আমরা স্লো মোশনগুলো করি যেখানে খুব বেশি ইম্পর্ট্যান্ট। এর পরের ব্যাপার হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের কালার সায়েন্স নিয়ে অনেক কথাবার্তা হয়, যে ব্ল্যাক ম্যাজিকের কালার সায়েন্স পুরাই অন্য লেভেলে। তো এইটা একটু এক্সপ্লোর করার একটা ব্যাপার ছিল। আর সর্বশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে টপ যত টেক ইউটিউব চ্যানেল রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, লাইনাস টেক টিপস বলেন, MKBHD বলেন, এরা সবাই এই রেঞ্জের থেকে আরও বেটার রেঞ্জের ক্যামেরা পর্যন্ত ইউজ করতেছে। এবং এক একটা ইউনিট না, যেমন ব্ল্যাক ম্যাজিকের এই 12K 6টা আছে শুধুমাত্র লাইনাস স্টুডিওতে,
আর এমকেবিএসডির প্রত্যেকটা শট নেওয়ার জন্য প্রত্যেকটা ফ্রেম সেট করা অবস্থায় এক একটা রেড ডিএসএমসি 2, 3 র্যাপটর এগুলো সেট করা আছে। এমকিবিএসডি তো আই গেস একটা বোল্টও আছে, লাইক যে হচ্ছে মেকানিক্যাল আর্ম যে ওই জিনিসও তার আছে। সো ইউটিউব চ্যানেলগুলা কোয়ালিটি আপগ্রেড করার জন্য যে যেভাবে পারতেছে, যে যা অ্যাফোর্ড করতে পারতেছে তাই করতেছে। সো আমরাও যতটুকু সম্ভব চেষ্টা করবো আমাদের কোয়ালিটিটাও একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, যাতে এত ইজি না হয় আমাদের কাছাকাছি চলে আসা বা না। বাট অনেস্টলি আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি যে একটা ইউটিউব চ্যানেল মেনটেন করার জন্য এরকম একটা প্রফেশনাল সেটআপ ইউজ করতে। সো আমার কাছে মনে হয় আমরা ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছি এবং স্টার্টিংটা হয়তো আপনারাই শুরু করে দিলেন। ডেফিনেটলি, কারণ আমি জানি বাংলাদেশে এমন অনেক ক্রিয়েটর আছেন যারা এগুলো অ্যাফোর্ড করতে পারেন, কিন্তু শুধুমাত্র এই যে ঝামেলাটা বেশি হবে এই কারণে অনেকে এখনো সাহস করতেছে না। কিন্তু প্রবাবলি যেহেতু আমরা করা শুরু করলাম, আরো অনেকেই এটা নিয়ে কাজ বা এই টাইপ সেটআপের দিকে সামনে চলে যাবে। এরকম একটা সেটআপ হচ্ছে আমি কবে যে অ্যাফোর্ড করতে পারবো সেটাই চিন্তা করতেছি, বাট হয়তো কোনো কোনো সময় আপনার এটা নিয়ে হচ্ছে আমি একটু চম্পট দিব। পারবেন একটু কিডনির দিকে তাকালে এখনই সম্ভব। আপনার এই বাজেট রেঞ্জে ডেফিনেটলি আরও অনেক অপশনস ছিল। রেড ছিল, আই থিঙ্ক আরই ছিল, সনির কিছু এফএক্স লাইন আপ ছিল। কেন আপনি এই মডেলটাই সিলেক্ট করলেন? আচ্ছা, কি কি ছিল এটা আরেকটু স্পেসিফিক্যালি আমি বলি। তো আবার অপশন ছিল কি কি এই সেম প্রাইস রেঞ্জে। আমার অপশন ছিল রেড কমোডো। ডেফিনেটলি মধ্যে রেডের একটা লোগো আছে, যেটা একটা বিশাল ব্যাপার। আমরা সবাই চাই। কিন্তু ওইটা হচ্ছে 6K 40 FPS এ লকড। কিন্তু আমি চাচ্ছিলাম যে অ্যাট দ্য সেম টাইম রেজলিউশন এবং FPS দুইটাই আরো বেশি নিতে, এবং যেহেতু আমার অপশন আছে তাই এটা নেয়া। আচ্ছা, তারপরে ছিল যেটা প্রায় অ্যারি অ্যালেক্সা মিনি। অ্যারি মিনিটা যেটা, অ্যারির কালার সাইজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, সবাই ওইটাই চায়। কিন্তু অ্যারিও আবার চালাক কোম্পানি, অ্যারিও আবার খুব বুদ্ধিমান লোকজন ওখানে চালায়। তো তারা এত কম টাকায় তাদের ফুল পাওয়ার দিতে চায় না, তারা 4K 30 FPS দিয়ে দিছে। যে এর বেশি আপনি উঠতে পারবেন। আপনার যে রেঞ্জটা ছিল ওই রেঞ্জ হচ্ছে 4K 30 হয়তো ম্যাক্স। হ্যাঁ, অ্যারি মিনিতে আপনি 4K 30 এই পাবেন। আচ্ছা আচ্ছা। এরপরে আরেকটা অপশন ছিল এই ব্ল্যাক ম্যাজিকের, আরেকটা আছে G2, যেটা 6K তে নিতে পারে, কিন্তু প্রাইস অলমোস্ট সিমিলার, $1000 এদিক সেদিক। আচ্ছা আচ্ছা। তো আমি ভাবলাম যেহেতু এই পর্যন্তই যাওয়া হচ্ছে, সো কেন আমি বাড়তি এক্সট্রা রেজলিউশনটুকু নেব না। আচ্ছা আচ্ছা। বিশেষ করে যখন এই ধরনের একটা জায়গায় আমরা আসি যেখানে আমাদের ডাউন স্যাম্পল করেই কাজ করতে হবে, কারণ 4K এখনও ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তো আমি যখন ডাউন স্যাম্পল করবোই, 6K থেকে না করে আবার 8K থেকে করলে কি হয়? তার মানে কি আপনাদের ভিডিওগুলোকে আপনারা 8K তে শুট করেন বা করবেন এরকম প্ল্যান? হ্যাঁ, এখন থেকে আমরা 8K তে শুট করতে যাচ্ছি। 12K তে করতে পারতেছি, এটা ওইটার একটা ডিফারেন্ট স্টোরি আছে, সামনে হয়তো আরেকটু এক্সপ্লেইন করা। আমার কাছে মনে হয় বাংলাদেশে ইউটিউব কমিউনিটিতে এটাই ফার্স্ট যে আপনি 8K তে শুট করে, এত ম্যাসিভ রেজলিউশনে শুট করে তারপর হচ্ছে আপনার ভিডিওগুলোকে বানাচ্ছেন। সো ম্যাসিভ রেসপেক্ট ফর দ্যাট। কারণ মানে আমি নিজেই এখনও 4K তে শুট করতে যাই, অনেক সময় প্যারা খেয়ে যাই। আপনারা এখানে 8K ম্যানেজ করছেন অ্যান্ড এরকম একটা মেশিন ইউজ করে, সো ডেফিনেটলি খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। তো অনন্য ভাই, আপনাদের যে হোল সেট আপ, যে 25,000-এর একটা এস্টিমেটেড বাজেট ছিল, এটার মধ্যে আমি যদি একটু ব্রেকডাউন করতে চাই, সেক্ষেত্রে কোন কোন ব্যাপার হচ্ছে আপনাদের কস্টিংটা চলে আসছে? 6,500 হচ্ছে আপনার ক্যামেরা বডি, 2,500 হচ্ছে লেন্স, তারপরে এই অ্যাক্সেসরিজ টুকটাক মিলে আরো কত $1,000 মতো, কারণ এর সাথে আবার যে এসডিএ কনভার্টার আছে। তারপরে আপনার যে মনিটরটা আমরা ইউজ করতেছি হচ্ছে নিনজা ভি বা 5 যেটাই বলেন, ওইটার দাম হচ্ছে $500। স্লাইডার আমরা নিয়েছি কেসলার সিনে শুটার। তো কেসলার ইউএস বেসড কোম্পানি, ওরা শুধুমাত্র প্রোডাকশন হাউসগুলোর জন্য স্লাইডারগুলো অলমোস্ট বলতে পারেন বানায় দেয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওইটার পেলোড হচ্ছে 30 পাউন্ডস পর্যন্ত, এবং এটা 9 এক্সিস, আপ টু 9 এক্সিসে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। মানে এত এক্সিস দিয়ে আপনার শট ঘুরতে থাকবে, আপনি চিন্তাই করতে পারবেন না যে আমি কোথায় আসি। ওটা মোটরাইজ স্লাইডার? মোটরাইজ তো বটেই। আচ্ছা। এবং ওইটার একটা সফটওয়্যার আছে কিওস সফটওয়্যারটা দিয়ে আপনি আনলিমিটেড কি ফ্রেম অ্যাডজাস্ট করতে পারবেন। ফোকাসে একটা কি ফ্রেম হবে, অ্যাঙ্গেলে একটা কি ফ্রেম হবে, টিল্টে একটা কি ফ্রেম হবে, মুভমেন্টে কি ফ্রেম হবে, মানে এর কোনো শেষ নাই। কিন্তু ওই সফটওয়্যারটার জন্য আপনাকে এক্সট্রা আরো $90 পার ইয়ার পে করতে হবে। সফটওয়্যারটার জন্য $90 শুধুমাত্র সফটওয়্যার। স্লাইডারটার প্রাইস কত? স্লাইডারটার প্রাইস হচ্ছে আমাদের, আমরা বলতে গেলে একটা বেস প্যাক কিনেছি, কিছু জায়গায় আমরা কিছু বাড়তি অ্যাক্সেসরিজ দিয়ে, সব মিলে অ্যাবাউট $11,000 কিছু কম হবে। $11,000 স্লাইডার? শুধুমাত্র স্লাইডার। এর বাইরে রয়েছে আমাদের নেটওয়ার্কিং সিস্টেম, স্টোরেজ সিস্টেম, যেমন আমাদের 16 টেরাবাইটের 4টা স্টোরেজ কিনতে দিতেছে, যেগুলোর দাম হচ্ছে $2 লাখ মতো। হিউজ অ্যামাউন্টের স্টোরেজ কিন্তু এটার জন্য লাগছে। হ্যাঁ, 4 TB দিয়ে আমরা মনে হয় 400-450 মিনিট, 230 মিনিট, 4 টেরাবাইট দিয়ে আমরা 230 মিনিট রেকর্ড করতে পারবো, 4 টেরাবাইট। তারপরে আমাদের এডিটিং যে সিস্টেমগুলো রয়েছিল এক্সিস্টিং, সেগুলো আমরা আপডেট করতেছি জাস্ট টু।
তাহলে বলা যায় যে এই ক্যামেরাটা রাখা আর হাতিপালা একই কথা। একই কথা এখন আচ্ছা ভাই, আমজনতার কোশ্চেন, এটা তো 12K তে শুট করতে পারে, কিন্তু 12K তো মনিটরই নাই, তো এই 12K দিয়ে কি হবে? খুব ভালো প্রশ্ন। এই ব্যাপারটা নিয়ে কমেন্ট পড়তে পড়তে আমার কান, চোখ, নাক সব তিতা হয়ে গেছে। আসলে আমরা যেভাবে চিন্তা করতেছি, যারা ক্যামেরা নিয়ে তেমন ঘাটাঘাটি করে না বা কন্টেন্ট ক্রিয়েশনে নাই, তাদের জন্য এই ব্যাপারটা আসলে বোঝা ডিফিকাল্ট জেনুইনলি, যে আসলেই আমার মনিটর আছে 4K ম্যাক্সিমাম, আমি 12K ফুটেজ কেমনে দেখব। আসলে কন্টেন্ট ক্রিয়েটরের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা এইভাবে কাজ করে না। কিভাবে কাজ করে আমি একটু অল্প কথায় বোঝানোর চেষ্টা করব, আর জুবাইর ভাই যদি পারেন পরে একটু আপনি প্র্যাকটিক্যালি দেখাই দিই। ডেফিনেটলি 12K তে বেসিক্যালি আমরা এটি দিয়ে শ্যুট করবো না, আমাদের জন্য ডাটা ওয়াইজ সব কিছু ওয়াইজ 8K হচ্ছে একটা সুইট স্পট। 8K 120 FPS। এখন যখন আমি একটা 8K ভিডিওকে 4K তে ডাউন স্যাম্পল করে নিয়ে আসবো, তখন কিন্তু আপনার ওই সেম স্পেসের ভেতরে পিক্সেল কাউন্ট অলমোস্ট 16 টাইমস বেড়ে যাচ্ছে। মানে শার্পনেসটা আপনি চিন্তা করেন যে কতখানি শার্পনেস আমি পাচ্ছি। এখন যদি বলা হয় যে এই শার্পনেস কি আমি দেখতে পাবো কিনা, আমরা যারা এডিট করতেছি ব্যাকগ্রাউন্ডে বসে, আমি এই 8K 4K তে নামায় আর আমাদের পুরানো ক্যামেরা দিয়ে শ্যুট করা ফুটেজ আমি নিজে দেখতেছি ওইটা ঘোলা লাগতেছে। দ্যাট ইজ ট্রু। এবং বাস্তবতা এইটাই ভাই, আপনি যতক্ষণ না পর্যন্ত জিনিসটা এক্সপেরিয়েন্স করবেন ফার্স্ট হ্যান্ড, আপনি বুঝতে পারবেন না যে আসলে ব্যাপারটা কেমন। আচ্ছা, তো এটা যেহেতু 12K শুট করতে পারে, আমার কোশ্চেন হচ্ছে এই ফুটেজগুলো এডিট করেন কোন পিসিতে? এটা আসলে পিসি বিল্ডার বাংলাদেশ আসলে পিসির কোনো অভাব নাই। এই জায়গাটা দিয়ে অন্তত আমরা মোটামুটি একটা সলিড জায়গায় আছি। আমাদের প্রাইমারি এডিটিং সিস্টেম হচ্ছে একটা M1 দিয়ে একটা iMac M1 2021 মডেল। তো এইটাই যেটা হয়, ম্যাকের যে সুবিধা আছে যে আপনার ক্র্যাশ করার চান্সেস খুব কম। আচ্ছা আচ্ছা। সে আপনি যেই অ্যাপে ইউজ করেন না কেন, ক্র্যাশ বলতে গেলে নাই। আর উইন্ডোজে কি হয়েছে, কাস্টম পিসি আমাদের এখানে বেশ কয়েকটা আছে, এর মধ্যে আপনার কোয়াড্রো কার্ড দিয়ে বানানো আছে 3900K আর কোয়াড্রো, এছাড়া 3900K প্লাস 4090, তারপরে 3900K প্লাস 4070 Ti, এই ধরনের আমাদের 3টা সেট আপ আছে উইন্ডোজ। আচ্ছা। তো এগুলাই কি হয়, এগুলাই ক্র্যাশ করার পার্সেন্টেজ একটু বেশি। মাঝে মধ্যেই দেখা যায় আপনি 10 মিনিট কাজ করছেন, অটো সেভের মধ্যেই ক্র্যাশ। ও আচ্ছা আচ্ছা। কিন্তু সুবিধা যেটা হচ্ছে যে M1 থেকে এই সিস্টেমগুলোয় আমরা এক্সপোর্ট টাইপে প্রচুর আর কি বেনিফিট পাই। আচ্ছা আচ্ছা। আপনি যে বললেন যে আপনি হচ্ছে ম্যাকে হচ্ছে আপনি প্রিমিয়ার প্রোটা হচ্ছে রান করছেন, হ্যাঁ। সো আমি যদি কম্পেয়ার করি যে আমরা যদি কেউ একজন নতুন পিসি কেনার জন্য চিন্তা করি, সেক্ষেত্রে কি আমরা তাহলে এডিটিং বেস যারা আছে তারা কি তাহলে ম্যাকের দিকে যাব নাকি উইন্ডোজের দিকে যাব? আপনার রেকমেন্ডেশনটা কি? যদি আপনি প্রচুর এক্সপোর্ট টাইমটা আপনার কাছে প্রচুর ম্যাটার করে যে আমি এক্সপোর্ট করবো, তাহলে সেম বাজেটে একটা উইন্ডোজ পিসি, কাস্টম পিসি আপনাকে বেটার এক্সপোর্ট টাইম দিতে পারবে। কিন্তু এর সাথে সাথে আপনার মাথায় রাখতে হবে আপনার ক্র্যাশও খেতেই হবে, এইটা ছাড়া আপনার কোনো উপায় নেই। আর যদি আপনি ওই সেম বাজেটের M1 Pro, M2 তো মনে হয় চলে আসছে, এগুলোর দিকে যদি যান, তাহলে কি হবে, আপনার ক্র্যাশের পার্সেন্টেজ খুব কমে আসবে, আনএক্সপেক্টেড ক্র্যাশ তেমন একটা থাকবে না। কিন্তু এক্সপোর্টের জন্য যে র পাওয়ারটা দরকার হয়, সেটা অনেক ক্ষেত্রেই ম্যাক অপেক্ষাকৃত কম দেয় সেম প্রাইসের কাস্টম পিসি থেকে। সো আমার রেন্ডার টাইমটা অনেক বেড়ে যাবে। অনেক পারবে না, বাট পারবে। আচ্ছা আচ্ছা। যেমন আমি যেটা 15 মিনিটে করতে পারি, ওইটা আমার 25 মিনিটে করতে সবসময় ভালো লাগবে না। কিন্তু এমন না কিন্তু যে 25 মিনিট অনেক বড় সময়। ডাভিনচি রিজলভ ভার্সেস প্রিমিয়ার প্রো, এটা নিয়ে আপনার অপিনিয়নটা কি? প্রিমিয়ার প্রো হচ্ছে খুবই পপুলার বাংলাদেশে। অধিকাংশ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমার মনে হয় তারা সবাই বলতে গেলে প্রিমিয়ার প্রো ইউজ করে। প্রিমিয়ার প্রো ইউজ করি, আমরাও ইউজ করি, হ্যাঁ। কিন্তু রিজলভের সাথেও আমরা কম বেশি পরিচিত, কিন্তু রিজলভের ওয়ার্কফ্লোটা একটু ডিফারেন্ট। তো আমরা যদি রিজলভের ওয়ার্কফ্লোর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি, অ্যাসেটসগুলো জোগাড় করে নিতে পারি, তাহলে রিজলভ অনেক দিক থেকে বেটার প্রিমিয়ার থেকে। কারণ ওই যে ক্র্যাশের কথা বলতেছি, এই ক্র্যাশের পরিমাণ এই উইন্ডোজ পিসিতেই প্রিমিয়ারের থেকে অনেক কম রিজলভে বলতে গেলে হয়ই না, অনেকটা ওই ম্যাকের মতো এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা। তারপরে কালার গ্রেডিং এর ক্ষেত্রে রিজলভ অনেক বেশি আপনাকে অপরচুনিটিস বা এরিয়াস দেবে, যেগুলো আপনি কাজ করতে পারবেন। প্রিমিয়ার এগুলো ভাবাই যায় না। তারপরে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা যারা স্পেশাল ইউজ করতেছেন, ব্ল্যাক ম্যাজিক 12K বাদে আরও অনেকগুলো ক্যামেরা আছে, যেমন 4K, পকেট 6K, এই সবগুলোর যে বির বা এই টাইপ যে হয়, সেগুলো এত স্মুথলি আপনার প্লেব্যাক করতে পারে ব্ল্যাক ম্যাজিক রিজলভ, কোনো প্রক্সি ছাড়া। এটা মানে দেখলে অবাক হয়ে যাওয়া লাগে, এটা কেমনে সম্ভব। আমরা 8K 120 FPS কোনো প্রক্সি ছাড়া স্মুথলি প্লেব্যাক করছি, কোনো ফ্রেম ড্রপ নাই, কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা। চিন্তাই করা যায়, মানে অসম্ভব একটা ব্যাপার। প্রিমিয়ারে দেন, প্রিমিয়ার ভেঙে চুইরে শেষ হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে
রিজলভ হার্ডওয়্যারগুলোকে অনেক ওয়েলভাবে ইউটিলাইজ করতে পারে হার্ডওয়্যার অপটিমাইজেশন। একই সেম জিপিইউ প্রিমিয়ার প্রো যে পরিমাণ ব্যবহার করতে পারবে, রিজলভ তার থেকে অনেক বেটার ওয়েতে ওইটা ইউজ করতে পারে। এই কারণে ওর এডিটিং প্রসেস বলেন, রিয়েল টাইম রেন্ডারিং বলেন, এগুলো অনেক ভালো হয়ে যায়। কাজেই যদি আপনার হাতে সময় থাকে, রিজলভে শিফট হওয়ার আপনি হয়ে যান। একবার যদি আপনি ওইখানে অভ্যস্ত হয়ে যেতে পারেন, আপনি রিগ্রেট করবেন না। কিন্তু প্রিমিয়ারে আপনি যতই মাস্টার হন, আপনার রিগ্রেটস থেকেই যাবে। এই রিগ্রেটস থেকে আপনি উঠতে পারবেন না। আর ভাই আরেকটা আমার কোশ্চেন আছে, আমার পার্সোনাল কোশ্চেন, এটা আমার মনে হয় এটা অনেকেরই কোশ্চেন। সেটা হচ্ছে আমি যদি এডিটিং পিসি বিল্ড করতে চাই, সেক্ষেত্রে ইন্টেল অর এএমডি কোন বিলটা আপনি প্রিফার করবেন? এইটা আসলে একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। এইটা আপনি করতেছেন আমাকে একটা চাপে ফেলার জন্য। আমি এটা বুঝতে পারতেছি, কিন্তু সিভিল ওয়ার তৈরি, হ্যাঁ একটা সিভিল ওয়াল তৈরি করার জন্য সে এইটা করতেছে। অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। কিন্তু আসলে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলি যে অ্যাডোবির যে অ্যাপ্লিকেশনগুলো আছে, পার্টিকুলার প্রিমিয়ার প্রো, তারপরে আফটার এফেক্টস, এগুলোর সাথে ইন্টেল অনেক বেশি অপটিমাইজড। আমি জানি না এমডির সাথে সমস্যা কি অ্যাডোবি, বা ইন্টেল এখানে কোনো গেম খেলতেছে কিনা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক বেশি কোর, থ্রেড, ক্যাশ সব কিছু নিয়ে আপনার ইন্টেলের কাছে মার্ক নিতেছে। আই এম নট এক্স্যাক্টলি ইন্টেলের ফ্যানবয়, বা ইন্টেলের ফ্যানবয় হওয়ার আমার কোনো প্রশ্নই আসে না। ইনফ্যাক্ট ইন্টেলের যে মনোপলি গেমস আছে, এগুলো আমি চরম অপছন্দ করি। বাট বাস্তবতার দিকে হিসাব করলে যারা ভিডিও এডিট করেন, তারা ইন্টেলের কুইক সিঙ্ক, ইভেন ইন্টেলের আইজিপিও যদি এক্সট্রা জিপিউর সাথে প্লাস করে দেওয়া যায়, তাহলে ওইটা বেটার পারফর্ম করে। আর এর সাথে যদি একটা এনভিডিয়ার জিপিউকে পেয়ার করা যায়, এনভিডিয়ার জিপিউর মধ্যে এনকোডার এবং ডেকোডার ডেডিকেটেডভাবে দেওয়া থাকে। একটাকে বলে এনভেঙ্ক, একটাকে বলে এনভিডেক। যখন আপনি একটা ভিডিও কম্পাইল করেন, তখন হয় কি আপনার এডিটের ছোটো ছোটো পার্টস বিটস এগুলো একটা ইঞ্জিন কম্পাইল করে জোড়া দিয়ে একটা ফাইনাল সিঙ্গেল আউটপুট দেয়। এই কাজটা এনভিডিয়া করার জন্য একটা আলাদা এনকোডার দিয়ে দিছে, এনব্যাঙ্ক। তখন সে কী করে, এই পুরো ওয়ার্কলোডটা নিয়ে নেয়। আপনি প্রিমিয়ারে দুইটা অপশন দেখবেন, আপনি এডিটর আপনি জানেন, সফটওয়্যার এনকোডিং, হার্ডওয়্যার এনকোডিং। যখন সফটওয়্যার এনকোডিং আমরা দিই, তখন শুধুমাত্র সিপিউটা কাজ করে। আর যখন আমরা হার্ডওয়্যার এনকোডিং দিই, তখন ওই সিপিউর সাথে যে আইজিপিউ থাকে, আর যদি ডেডিকেটেড একটা এনকোডার টাইপ জিপিউ থাকে, সে ইউজ করে। আপনি দেখবেন 200% পর্যন্ত টাইম কমে আসে। আচ্ছা, আসলে ঠিকমতো বলতে পারছি না, মানে অর্ধেকের কম সময় চলে আসে। হ্যাঁ, ওই ইসের জন্য, শুধুমাত্র হার্ডওয়্যার এনকোডিংয়ের জন্য। সো সিম্পলি আমি বলতে পারি ইন্টেল এবং এনভিডিয়া এই মুহূর্তে হচ্ছে কাস্টম পিসি যারা বানাচ্ছেন এডিটিংয়ের জন্য, তাদের জন্য বেস্ট চয়েস। আর যাদের বাজেট আরও কম, যারা এনভিডিয়ার ভালো মানের কার্ডগুলো নিতে পারতেছে না বা বাজেটের বাইরে, তাদের জন্য ইন্টেলের লেটেস্ট যে আর্ক জিপিউগুলো আসছে, তার মধ্যে 750টা বাংলাদেশে বেশ পপুলার। আমাদের চ্যানেলে ফুল একটা রিভিউ আছে। এই জিনিসটা খুব ভালো একটা অপশন হতে পারে, কারণ ইন্টেল সিপিউ এর সাথে ইন্টেলের ওই জিপিউটা দিলে পরে 30% পর্যন্ত বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছে। দেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই টপিকটাতে অ্যাটলিস্ট আমাকে একটা অ্যান্সার দেওয়ার জন্য। হ্যাঁ, এটা খুব কন্ট্রোভার্সিয়াল, আমাকে ঝামেলায় ফেলার জন্য এটা করা হয়েছে। আচ্ছা অনন্য ভাই, আপনার আগের সেটআপটা কি ছিল এবং সেটা নিয়ে কি আপনি স্যাটিসফাইড ছিলেন না? আচ্ছা, আমরা লাস্ট ক্যামেরাটা কিনেছিলাম 2018 সালে। এটা হচ্ছে প্যানাসোনিক লুমিক্স GH5S। আর এটার সাথে আমরা লেন্স ব্যবহার করতাম 12-35, আপনার অ্যাপারচার হচ্ছে 2.9, আর একটা 2.4 অ্যাপারচার হচ্ছে 2.4। আর এটার সাথে একটা প্রাইমও আমরা ইউজ করতাম, সেটা হচ্ছে 42mm এর, ওইটা আবার 1.8। তো এতে আমাদের কাজ মোটামুটি হয়ে যেত। ইভেন এখনও পর্যন্ত আমাদের যে সেট আপ রয়েছে, এইটার পিকচার কোয়ালিটি, মানে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, এর মধ্যে বলতে পারেন আপনি টপ লাইটেই থাকবে। তো আনহ্যাপি হওয়ার মতো আসলে খুব বেশি সুযোগ ছিল না। কিন্তু যেটা হয়েছে যে আমরা চাচ্ছিলাম যে একটু নেক্সট লেভেলে এখন আপগ্রেড করা দরকার, বিকজ 4 বছর হয়ে গেছে। ইভেন আমাদের জুম লেন্সটাই কিছু কমপ্লিকেশন দেখা যাচ্ছে। এটা একবার রিপেয়ার করা লাগছে, এটার যে একটা মোটর থাকে, মোটর একটু ঝামেলা ছিল। তো এই জিনিসগুলো যেহেতু এগুলোর বয়স হয়ে যাচ্ছে, সো এই প্রবলেমগুলো অ্যারাইজ করতেই থাকবে। আর আপডেট যখন আমরা করবোই, যখন আমরা ভাবলাম যে ওকে আমরা যেহেতু এটা পারতেছি অ্যাফোর্ড করতে, আর কোয়ালিটি পুশ করাটাই এখনকার কি বলে যে স্বাভাবিক এবং সবাই চাইবে, সো আমরা এইটার দিকে আগালাম। পিসি বিল্ডার বাংলাদেশের হিস্ট্রিটা আসলে খুব করুণ। এটা বলতে গেলে একটা কি বলে শাবানা জসিমের সিনেমার মতো হয়ে যাবে, কাঁদতে কাঁদতে আপনার এপিসোড শেষ। কিন্তু আমি একটু অল্প কথাই বলি। পিসি বিল্ডার চ্যানেলটা খুলেছিলেন আমাদের সিনিয়র ভাই জাহিদ ভাই। উনি ওনার সেপারেট বিজনেস আছে, কিন্তু উনিও একজন পিসি গিক। তো পিসি কমিউনিটি বাংলাদেশে কিন্তু অনেক পুরানো, মানে ক্যামেরা কমিউনিটির অনেক আগে থেকেই পিসি নিয়ে একটা এনথুসিজম গ্রুপ ছিল।
তো ওই সময় উনি 2008 সালের দিকে যখন ইউটিউবটা শুরু হলো তখন উনি নিজের নামে একটা চ্যানেল খুলছিল। তো পরে যখন দেখলো যে না লাইনাস এরা সবাই ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতেছে, 2014 এটা পিসি বিল্ডার বাংলাদেশ হিসেবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে যায় এবং তখন থেকে আমরা আরও সিরিয়াসলি কন্টেন্ট দেওয়া শুরু করি। আমি প্রবাবলি 2015 সালের দিকে একটা পিসি বিল্ড করতে গিয়ে জাহিদ ভাইয়ের সাথে পরিচয় হয় এবং তখন থেকে আমি এর ভেতরে ঢুকলাম। আর এখন জাহিদ ভাই সময় দেন আমাকেই ম্যাক্সিমাম প্যারা খেতে হয়। কিন্তু আমাদের যে পয়েন্ট অফ ভিউটা ছিল সেটা হচ্ছে আমরা যারা এনথুজিয়াস্ট আছি, পিসি আমরা পছন্দ করি, আমরা পিসির কন্টেন্টগুলোকে বানাবো। এইখান থেকে আমরা কোনো প্রফিট করব বা কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যান আমাদের ছিল না। 2018-19 সাল পর্যন্ত কন্টেন্টগুলো আমি জাহিদ ভাই আমরাই বানাইতাম এবং ওইখানে 100% যত ইনভেস্টমেন্ট যা কিছু সব কিছু আমরা পকেট থেকেই বিয়ার করতাম। ইভেন ম্যাক্সিমাম কিছু দেখা যেত কম্পোনেন্টও আমরা কিনে নিতেছি। একটা ফুল পিসি কিনে আমরা ওইটা ভিডিও করে করতাম, তারপর ওইটা আমার শালা বা আমার কাজিন বা আমার ছোট ভাই এইভাবেও করতে হয়েছে, নিজেদেরগুলো তো আসি। তো এরপরে কি হইলো, আমরা দেখলাম যে কন্টেন্টের কোয়ান্টিটি বাড়ানো দরকার। তখন আমরা কিছু টিমমেটদেরকে অ্যাড করলাম যাদের টেকনিক্যাল এবিলিটিস ওই পরিমাণ আছে। তখন আমরা স্পন্সরশিপগুলা দিকে অ্যাপ্রোচ করা শুরু করলাম। সেটাও জাস্ট মিনিমাম কস্ট, যাতে স্টুডিও এটা সেটার খরচটা আমরা মেনটেন করতে পারি। আচ্ছা, কিন্তু তখন কিছু প্রবলেম আমরা দেখতে পেলাম। সেটা হচ্ছে যখনই কোনো কোম্পানি স্পন্সর করে তারা সাথে একটা ট্যাগলাইন জুড়ে দেয়, ভাই ভিডিওটা যেন সুন্দর হয়। ভিডিও শুধু সুন্দর হলে কোনো কথা ছিল না, তারা চায় তাদের কন্টেন্টটায় একটা পজিটিভ ভাইব থাকুক। ইভেন দো ওই কন্টেন্টে কোনো ঝামেলা থাকলে পরে, ওই প্রোডাক্টে কোনো ইস্যু থাকলেও সেটা যাতে আমরা না বলি। তখন আমাদের কিছু বড় বড় ব্র্যান্ডের সাথে প্রবলেম হয়ে যায়, তারা চায় না আমরা আমাদের কথাগুলো বলি। কিন্তু আল্লাহর রহমতে যেটা হয়েছে, এইটা আমাদের দর্শকদেরও আমার ধন্যবাদ দিতে হবে। দর্শকরা অ্যাকচুয়াল যে কথা ওইটাই তারা লুফে নেয় না, তারা ওইটাই অ্যাকসেপ্ট করে নেয়। এবং যখন দেখা গেল যে না, পিসি বিল্ডার বাংলাদেশ থেকে তারা অথেন্টিক ইনফরমেশনটা পাচ্ছে, তখন পিসি, ল্যাপটপ এই সমস্ত সেগমেন্টে পিসি বিল্ডার বাংলাদেশ সবচেয়ে ট্রাস্টওয়ার্দি চ্যানেল হিসেবে জনগণের কাছে অ্যাকসেপ্টেড হয়। এবং এখনও আমরা এই ধারাটা বজায় রাখছি, যে কারণে আমাদের স্পন্সর্স এখনও খুবই 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 কম। আমাদের স্টুডিওর কস্ট এই সব কিছু একটা রোলিংয়ের ভেতরে রাখা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কিন্তু দর্শকদের জন্য বলেন আর আমাদের ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর যে দোষটা রয়েছে সেটার জন্যই বলেন, আমরা এখনও ইনভেস্ট করে যাচ্ছি যাতে বেস্ট কোয়ালিটির কন্টেন্ট, বেস্ট অথেন্টিক ইনফরমেশনগুলো আমরা ইউজারদের কাছে পৌঁছাই দিতে পারি। এতে সাবস্ক্রাইবার কত হলো, কয়টা ভিউ হলো, কয়জন মানুষ চিনলো, এর কোনো কিছুই আমাদের কাছে ম্যাটার করে না। আমরা ক্যামেরার সামনে হয়তো আজকে 2 জন বসে আছি, কিন্তু পিসি বিল্ডার টিমে প্রায় 20 জন মানুষ সম্পূর্ণ বিনা স্যালারিতে মাঝে মধ্যে শুধু আপনার খিচুড়ি খেয়ে খেয়ে কাজ করে যাচ্ছে। এর সবার জন্য আমি সুযোগ খুব কম পাই, কিন্তু এদের সবাইকে আমি থ্যাঙ্কস দিতে চাই যে তোমরা এখনও কাজ করতেছো, আশা করি সামনেও করে যাবা, যতদিন আর কি না খেয়ে কাজ করা সম্ভব। খুব ভালো লাগলো আপনাদের স্টোরিটা শুনে, এবং আশা করি সামনে আমরা এরকম অথেন্টিক কন্টেন্টই পেতে থাকবো, এর বাইরে ব্যাপারটা যাবে না হোপফুলি। ইনশাআল্লাহ যাবে না, যাওয়ার কোনো সুযোগ আমরা দেবো না। খুব ভালো লাগলো শুনে। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। অনন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পিসিবির স্টুডিওতে আমাকে ইনভাইট করার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা অবশ্যই পিসিবির যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা দেখবেন। আমার মতে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউব চ্যানেলস হচ্ছে পিসিবির এই ইউটিউব চ্যানেলটা। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।